বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব এবং অন্যান্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ চান মিয়া, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, আদিতমারি সরকারি কলেজ, আদিতমারি, লালমনিরহাট। আশা করছি তোমরা শীতের আগমনের শুরুতে ভালো আছো। আর যদিও বাংলা বর্ষ অনুযায়ী পৌষ এবং মাঘ শীতকাল, তবে আমরা ভূগোলের শিক্ষক এবং ছাত্র হিসেবে জানি যে ঋতুর দেশ হলেও আমরা ভূগোলের দৃষ্টিকোণ থেকে আবার সাধারণত তিনটি ভাগে বিভক্ত করে রাখি, যেমন গ্রীষ্ম, বর্ষা, শীত। সেই সূত্রে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হলো শীতকাল, মার্চ থেকে জুন পর্যন্ত হলো গ্রীষ্মকাল এবং জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল। তো যাই হোক, আজকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক ভূগোল শিক্ষার্থীদেরকে। তোমরা নিশ্চয় জানো যে আমাদের উচ্চ মাধ্যমিক এ পর্যন্ত বেশ ক্লাস হয়ে গেছে। আজকে আমার ক্লাস হলো চতুর্থ অধ্যায়ের থেকে শুরু, প্রথম ক্লাস। আর চতুর্থ অধ্যায়ের যে বিষয় হলো অ্যাগ্রিকালচার, অর্থাৎ কৃষি। এই বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনা করব। আমরা জানি যে কৃষি মানুষের একটি খুবই প্রাচীনতম পেশা। আর অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমাদের যে মানব সভ্যতার শুরু হয় সেটাই ছিল প্রথমে শিকার থেকে কৃষি, যেটা অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রথম পর্যায়ের একটি কর্মকাণ্ড। আর কৃষি থেকেই মানুষের স্থায়ীভাবে বসবাস বা বসতি গড়ে উঠেছে এবং কৃষিকে কেন্দ্র করেই মানুষের সভ্যতার, অর্থাৎ মানব সভ্যতার যুগে ফিরে উঠেছে এবং কৃষিকে কেন্দ্র করেই বিভিন্ন শিল্প কারখানা এবং দেশের উন্নয়ন অগ্রগতি ধাবিত হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কৃষির যদি সাধারণত ফসল উৎপাদন বা বীজ বপন করাকেই কৃষি বলা হয়। যদি আমরা একটি ভূগোলের দৃষ্টিকোণ থেকে কৃষির সংজ্ঞাটিকে একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা জানব যে কৃষির ইংরেজি শব্দ হলো অ্যাগ্রিকালচার। অ্যাগ্রিকালচার দুটি ল্যাটিন শব্দ, একটি হলো অ্যাগ্রোস। এই অ্যাগ্রোস শব্দের অর্থ হলো ভূমি বা মাটি। আর কালচার শব্দের অর্থ হলো কর্ষণ বা চাষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিক আমাদের যে নৈর্বৃত্তিকের অপশন আছে, যদি বলা হয় যে অ্যাগ্রিকালচার শব্দটি কোন শব্দ থেকে এসেছে, তাহলে আমাদের উত্তর হবে অবশ্যই ল্যাটিন শব্দ থেকে। আর ল্যাটিন শব্দের দুটি শব্দ হলো, একটি হলো অ্যাগ্রোস শব্দের অর্থ হলো ভূমি বা মাটি, আর কালচার শব্দের অর্থ হলো কর্ষণ বা চাষ। তাহলে আমরা সংজ্ঞাটিকে যদি গুছিয়ে বলি, তাহলে বলবো যে ভূমি কর্ষণ বা চাষের মাধ্যমে ফসল উৎপাদনের করাকেই আমরা বলবো কৃষি। তাহলে আমরা যদি বলি যে ভূমি বা মাটি চাষাবাদ করে বা কর্ষণ করে ফসল উৎপাদন করাকেই বলে কৃষি। কৃষির দু একটি সংজ্ঞা যদি বলা হয়, জিও ব্রিয়ান বলেছিলেন যে এগ্রিকালচার ইজ এ সায়েন্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস। অর্থাৎ কৃষিকে বলা হয়েছে যে ইন্ডাস্ট্রি এবং শিল্প কারখানা এবং
ব্যবসা বাণিজ্যের সেই বিজ্ঞান বা কেন্দ্র বিজ্ঞান হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। তবে আমরা সাধারণত এই কৃষি উৎপাদনে বা কৃষি ফসল চাষাবাদে যে ধরনের প্রাকৃতিক অর্থাৎ ভৌগোলিক ক্ষেত্রে যে ধরনের প্রভাবগুলো পড়ে থাকে সেই প্রভাবগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তাহলে কৃষিতে প্রভাব বিস্তারকারী নিয়ামক, তাহলে আমরা প্রথমে দেখবো যে কৃষি নিয়ামকগুলোকে তিনটি ভাগে ভাগ করেছে। একটা হলো প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক, আর হলো সাংস্কৃতিক নিয়ামক। আমরা প্রাকৃতিক নিয়মকে আবার চারটি ভাগে ভাগ করেছি। একটা হলো জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী। তাহলে আমরা খেয়াল করব যে জলবায়ু, কৃষিকাজ সাধারণত জলবায়ুর উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, কারণ জলবায়ুর উপরেই নির্ভর করে কৃষিকাজের উন্নয়ন এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলের কৃষি পদ্ধতি এই জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। যেমন ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে ধান ভালো জন্মে, যেমন বাংলাদেশ, থাইল্যান্ড। আবার দেখা যায় যে নাতিশীতোষ্ণ অঞ্চলে সাধারণত গম বেশি উৎপাদিত হয়, সেটা যেমন হলো পাকিস্তান, এবং উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে সাধারণত গম ভালো জন্মে। তাহলে যদি আমাদের নৈর্ব্যক্তিক কোশ্চেন আসে যে তাহলে গম সবচেয়ে বেশি কোথায় ভালো জন্মে, আমরা বলবো পাকিস্তান এবং উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চল। তাহলে জলবায়ু আমরা পাইলাম। তারপর আমরা দেখবো যে ভূ প্রকৃতি শব্দটি দ্বারা কি, ভূ প্রকৃতি, ভূ মানে মাটি, প্রকৃতি মানে তার অবস্থা, অর্থাৎ পৃথিবীর যে মৃত্তিকা বা মাটির যে স্তর বা মাটির প্রকৃতি, মাটির ক্লাসিফিকেশন অনুযায়ী দেখা যায় যে ফসল উৎপাদনের তারতম্য লক্ষ্য করা যায়। ভূমির অবস্থা এবং সমুদ্রতল থেকে এর উচ্চতার উপর নির্ভর করে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ফসল জন্মে। সমতল ভূমিতে যত নিবিড়ভাবে কৃষিকাজ করা যায়, পাহাড়ি অঞ্চলে তা সম্ভব হয় না। কৃষির উপর ভূপ্রকৃতির ভূমিকা তাই অনেক বেশি। যেমন পাহাড়ি ঢালু জমিতে চা, কফি, রাবার প্রভৃতি, এবং সমতল ভূমিতে ধান, পাট, সরিষা ভালো জন্মায়। তাহলে আমরা পাইলাম কি, যে ভূপ্রকৃতি বা ভূমির অবস্থা বা তার অবস্থা অনুযায়ী সেখানে ফসল ভালো জন্মায়। যেমন সমতল ভূমিতে ধান, পাট, সরিষা ভালো জন্মে, এবং উঁচু নিচু বা পাহাড়ি ঢালুতে সাধারণত চা সহ অন্যান্য ফসল জন্মে। তারপর আমরা বলবো মৃত্তিকা, সয়েল। সাধারণত মৃত্তিকা কৃষির মূল্যবান একটি উপাদান। উর্বর মৃত্তিকা ভালো ফসল জন্মে, যা উর্বর মৃত্তিকাতে ভালো ফসল জন্মে, যা অনুর্বর মৃত্তিকাতে তা সম্ভব হয় না। এই জন্য মৃত্তিকার গুণাগুণের উপর নির্ভর করে তার কৃষি ফসল উৎপাদন। তারপর আমরা যদি বলি নদ নদী, সাধারণত নদ নদীর পানির অন্যতম প্রধান উৎস। তাছাড়া পলি সঞ্চয়ের কারণে নদীর দুই তীরের মৃত্তিকা ফসল উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। তাহলে নদী, যে ধরনের নদীগুলো যে অত্যন্ত পলিযুক্ত, যখন পলি মাটি বহন করে নিয়ে আসে সেখানকে ফসল বেশি জন্মায়, এবং যেখানকার মাটি অনুর্বর সাধারণত হয় সেখানকার জমিতে ফসল কম উৎপাদিত হয়। তাহলে আমরা যদি এখন দেখি অর্থনৈতিক উপাদানগুলো, অর্থনৈতিক উপাদান আছে মূলধন, শ্রমিক, বাজার, পরিবহন। সাধারণত কৃষির উন্নয়ন এবং অগ্রগতির জন্য মূলধন একটি অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে, কারণ কৃষি সম্প্রসারণের জন্য যেমন কিছু বৈজ্ঞানিক প্রযুক্তি অনুযায়ী, যেমন যন্ত্র, যেমন চাষাবাদের জন্য ট্রাক্টর, পাওয়ার টিলার, ধান মাড়াই মেশিন ইত্যাদি যখন ক্রয়ের জন্য, এবং কীটনাশক ক্রয়, শ্রমিকের মজুরি, পরিবহন ব্যয় প্রভৃতি বাবদ
অনেক অর্থের প্রয়োজন হয়, আর এই অর্থের যোগান যত বেশি দেওয়া হয় সেখানকার ফসল তত ভালো হয়। তারপর আমরা দেখব যে শ্রমিক কৃষি উৎপাদনের জন্য এবং কৃষি ফসল উৎপাদন করে ঘরে ফেরার জন্য উৎপাদন থেকে ফসল কাটা পর্যন্ত পর্যাপ্ত শ্রমিকের প্রয়োজন হয়। যে যে দেশে এবং যে অঞ্চলে শ্রমিক সাধারণত সুলভ মূল্যে পাওয়া যায় সেখানকার কৃষি বেশি লাভজনক হয়ে থাকে। তারপর আমরা দেখব যে বাজার ব্যবস্থা। আমরা যে কৃষি ফসল বা উৎপাদন করা হয় এটা শুধু নিজের জীবিকা নির্বাহের জন্য না, এটাকে আমরা যখন কমার্শিয়ালভাবে উৎপাদন করতে পারি তার বাজারের অবস্থা অর্থাৎ উৎপাদন অনুযায়ী তার বাজার অবস্থার উপর ভিত্তি করে যখন উৎপাদন হবে তখন কৃষি উন্নয়নশীল হবে। তারপর দেখবো যে পরিবহন ব্যবস্থা। যখন দেখবো যে সাধারণত কৃষি গ্রাম অঞ্চল থেকে যখন শহরের অঞ্চলে তার মার্কেট বা বাজার ব্যবস্থায় তার সুলভ মূল্য পাওয়ার জন্য যখন পরিবহন ব্যবস্থা ভালো থাকবে তখন দ্রুত মূল্যে দ্রুত সময়ে স্বল্প সময়ের মধ্যে আমরা এই এমনকি পচনশীল কিছু দ্রব্য যেমন শাকসবজি, মাছ সহ অন্যান্য ফসল আমরা দ্রুত সময়ে পৌঁছাতে পারলে সেখানে কৃষক সঠিক মূল্য সেখানে পেয়ে থাকে, তাহলে তো কৃষি অগ্রসর এবং উন্নয়ন সম্ভব হবে। তারপর আমরা যখন দেখব যে সাংস্কৃতিক কিছু নিয়ামক, যে সাংস্কৃতিক কি নিয়ামকগুলো কৃষির উপর প্রভাব বিস্তার করে থাকে। সাধারণত জনসংখ্যা, যে জনসংখ্যার উপর ভিত্তি করে কৃষি উৎপাদন নির্ভর করে। যেমন জনসংখ্যা যেখানে পর্যাপ্ত হয় সেখানকার চাহিদা বেশি থাকে, সেই চাহিদার উপর ভিত্তি করে সেখানকার উৎপাদন বেশি হয় এবং কৃষি ফসল উৎপন্ন করা হয়। এবং জনসংখ্যা যেখানে কম থাকে সেখানে কৃষি ফসল উৎপাদনের অনুৎসাহিত হয়। তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি। বর্তমান কৃষি সাধারণত বিজ্ঞান ও প্রযুক্তি অনুযায়ী চলছে। যে দেশের উন্নত দেশে সাধারণত বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লেগে কৃষি দ্রুত এগিয়ে যাচ্ছে, যেমন চীন, জাপান। আবার কৃষি প্রযুক্তিকে কাজে অর্থাৎ প্রযুক্তি অনুযায়ী চাষাবাদ না করার কারণে পিছিয়ে যাচ্ছে, যেমন মালদ্বীপ ও বাংলাদেশ। তারপর আমরা দেখব যে ধর্ম। সাধারণত কৃষির উপরে ধর্ম কি ধরনের প্রভাব ফেলে থাকে, আমরা সেটা ধর্ম বা দৃষ্টিভঙ্গি করে থাকবো। যেমন দেখা যায় যে কৃষির অনেক ফসল বা উৎপাদন আছে যেখানে ধর্মীয় ক্ষেত্রে বাধা নিশ্চিত করে, যে অর্থাৎ উৎপাদনে নিষিদ্ধ বা ফসল হিসেবে, তখন তারা এ ধরনের কৃষিগুলো উৎপাদনে ব্যাহত হয়, যেমন তামাক। তারপর আমরা দেখবো যে দৃষ্টিভঙ্গি। সাধারণত মানুষের দৃষ্টিভঙ্গি কৃষি উৎপাদনকে প্রভাবিত করে থাকে। যেমন উন্নত দেশের কৃষকদের মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জনের জন্য। তারা সাধারণত শুধু জীবিকা নির্বাহ নয়, অর্থাৎ জীবিকা নির্বাহ করে তারা অতিরিক্ত পণ্য তারা যেন অন্য দেশে নিজের চাহিদা মেটানোর পরে তারা বিক্রি করতে পারে বা অতিরিক্ত তারা মুনাফা অর্জন করতে পারে, সেই দৃষ্টিকে লক্ষ্য করে তারা যখন কৃষি ফসল চাষাবাদ করে তারা দেখা যায় অনেকটা লাভজনক হয়ে থাকে। তারপর আমরা দেখব সরকারি নীতি। একটি দেশের কৃষিক্ষেত্রের উন্নয়ন ও প্রসার সরকারি পৃষ্ঠপোষকতা ও নীতির উপর বহুলাংশে নির্ভর করে। যেমন বাংলাদেশ সরকার সারের উপর ভর্তুকি দিয়ে থাকে, আবার অনেক সময় দেশীয় উৎপাদন রক্ষা করতে বিদেশে কম মূল্য পেলেও কৃষিপণ্য আমদানি করা হয় না। সাধারণত দেখা যায় যে কৃষিতে যখন ভর্তুকি দেওয়া হয় কৃষি পণ্যের উপরে, তখন দেখা যায় যে একটি দেশের মূল্য যখন কমে যায় তখন দেশের সরকার বা ওই দেশের সরকার বহির্দেশ থেকে সেখানে আর পণ্য আমদানি করা হয় না। কারণ যখন দেশের চাহিদার তুলনায় যদি উৎপাদন যদি বেশি হয় তখন মূল্য কমে যায়, এই জন্য তখন বহির্দেশ থেকে আর উৎপাদিত পণ্য আমদানি করা হয় না, নিজ দেশের পণ্য দিয়েই চাহিদা মেটানো হয়। তখন স্বদেশীয় কৃষকরা সাধারণত মূল্য
বা সুলভ মূল্য তাদের নির্ধারিত বা উপযুক্ত মূল্য তারা পেয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের চতুর্থ অধ্যায়ের এগ্রিকালচার বিষয় নিয়ে আলোচনা এবং এগ্রিকালচারের শুধু জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস অফ এগ্রিকালচার, আমরা এই ফ্যাক্টরস নিয়ে আজকের আলোচনা শুরু হলো। তবে আজকের ক্লাসের সারমর্ম হলো যে এগ্রিকালচার দুটি শব্দ, একটি হলো অ্যাগ্রোস আর একটি হলো কালচার। অ্যাগ্রোস হলো অর্থ হলো কর্ষণ বা ভূমি বা মাটি, আর কালচার শব্দের অর্থ হলো চাষাবাদ, অর্থাৎ মাটি বা ভূমি কর্ষণ করে ফসল উৎপাদন করাই হলো কৃষিকাজ। আর কৃষির সাধারণত যে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস অফ এগ্রিকালচার সাধারণত তিনটি ভাগে বিভক্ত: একটি প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক। আমরা এই তিনটি নিয়ামকের মাধ্যমে কৃষি ফসল উৎপাদনে সহায়তা প্রদান করতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এ পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।